শুভেচ্ছার স্বাগতম বাসী জাগিয়েছে তারেক রহমান আসছে মা মাটি যাচ্ছে সারাদিন ভাই যাচ্ছে শুভেচ্ছার স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা এনামের পক্ষ থেকে চকরিয়া উপজেলা সহ কক্সবাজার এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপি সকল স্তরের নেতৃবৃন্দ, আজকের সম্মানস্থলে উপস্থিত বিএনপি পরিবারের সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্ষার মৌসুম, আমি প্রথমে আশঙ্কা করেছিলাম বৃষ্টি বাদলের দিনে আপনারা এই সম্মেলন অনুষ্ঠান করা সম্ভব হবে কিনা। আল্লাহর অশেষ রহমত, আজকে বৃষ্টির দিনেও, এই বৃষ্টি ভেজা দিনে সম্ভবত এখন শ্রাবণ মাস, শ্রাবণের প্রথম দিকে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে বিমোহিত করেছে। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারকে উৎসাহিত করেছে। আমাদের দেশের গণতন্ত্রের এই সম্মেলন, এই সম্মেলন হচ্ছে গণতন্ত্রের সম্মেলন, শুধু বিএনপির সম্মেলন নয়। যে দেশে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আছে স্বাধীনতার ঘোষক হিসেবে, যে দেশে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার কবচ হিসেবে, যে দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আছে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রাম করতে করতে ফেসিবাদের পতন ঘটানোর জন্য জনাব তারেক রহমানের কথা বলছি। সেই দেশের গণতন্ত্র বিকশিত হবেই হবে, সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই হবে, সেই দেশের উন্নয়ন সমৃদ্ধি হবেই হবে ইনশাআল্লাহ। আমরা চকরিয়া উপজেলার এই সম্মেলন দীর্ঘ অনেক বছর পরে এইভাবে এই পরিবেশে করার জন্য সুযোগ পেয়েছি। এখন বৃষ্টি ভেজা এই দিনের মধ্যেও এই সম্মেলন নজির স্থাপন করেছে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে। বিগত অনেক বছর স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে আমরা কোন একটা মিলনায়তনের সম্মেলন করার সুযোগ পাইনি। পুলিশি বাধা, বিভিন্ন রকম নিষেধাজ্ঞার কারণে, ভয় ভীতির কারণে আমরা উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পাইনি। রাজনীতি মন্দির ছিল কারাগারে, রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে, রাজনীতি নির্বাসিত ছিল শিলংয়ে। এই দেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কয়েকটি শিবির এদেশের গণতন্ত্রহীনতা এবং বিরাজনীতিকরণের জন্য চেষ্টা করেছে। বাংলাদেশকে করাত রাজ্যে পরিণত করার জন্য অবিরাম বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে। সাংবিধানিক প্রক্রিয়ায় বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। সাংবিধানিক প্রক্রিয়ায় এবং তথাকথিত আমি ডামি এবং ভোটারবিহীন নির্বাচন এবং নিশিরাতের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে নির্বাসিত করেছে, গণতন্ত্রের কবর রচনা করেছে শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট ষড়যন্ত্রের মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ কারাগারে আবদ্ধ করে রেখেছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। সারা বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল। বাংলাদেশের
এই রাজনীতিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার মধ্যে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আজকে আমরা এমন একটা পরিবেশে সম্মেলন করছি, অন্যান্য যারা রাজনীতিক দলের নেতৃবৃন্দ আছে তাদেরকেও যদি আমরা আজকে এখানে দাওয়াত দিতে পারতাম, খুশি হতাম। আসুন, সারা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে, কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে। আমরা আলাপ আলোচনা করব, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব, গণতান্ত্রিক যাত্রাপথে আমরা থাকবো এবং গণতন্ত্রকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করব। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, ধানের শেষের পক্ষে সালাম দিবেন। কেউ কেউ বক্তৃতা দিয়েছে এখানে আমার চেয়ে বেশি জনপ্রিয় আমার বউ, তাহলে আমার নির্বাচন করার দরকার নাই, যে জিতবে তাকে নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ। আরো বলেছে যদি আমার সন্তান আসে তারাও নাকি বেশি ভোট পাবে, কিন্তু এটা গণতন্ত্রের ভাষা না। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে প্রার্থী হিসেবে সে নির্বাচন করবে, মানুষ যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে। আপনাদের সন্তানের বউ হিসেবে আপনারা খুব দুঃসময়ে 2008 সালে আপনাদের পুত্রবধূকে আপনারা আমার চাইতে বেশি ভোট দিয়ে জাতীয় সংসদে নির্বাচিত করেছিলেন। সেই কৃতজ্ঞতা, সেই ঋণ আমরা সারা জীবন স্বীকার করি। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে। পিআর এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে, কে এমপি হবে জানে না। সেই পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। কেউ কেউ এই পিআর পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে যদি কিছু পায়। যাই হোক, আমরা আলাপ আলোচনা করব। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর পিআর করে আপনারা হয়রান পরেশান হয়ে যাচ্ছেন, আসুন আলাপ আলোচনা করি। আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। অধিকার আদায়ের জন্য, কথা বলার জন্য, সমাবেশের অধিকারের জন্য, এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছে। 16 বছর অনবরত এদেশের মানুষ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, সাংবিধানিক অধিকার আদায়ের জন্য, মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আদায়ের জন্য, প্রতিষ্ঠার জন্য। সুতরাং সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে। যদি আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে পারি, একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই পরে আমাদের সে সমস্ত অধিকার বাস্তবায়িত হবে। সুতরাং যারা চায় বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে অতি অবশ্যই পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে, ইনশাআল্লাহ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে। সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে। এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যারা অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, হেলিকপ্টার থেকে যারা গুলি খেয়েছে, সেই দেশের মানুষকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেই হবে। সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে এই দেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে
সংস্কারের মধ্য দিয়ে জনগণের সেই সমস্ত প্রত্যাশা প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ, শহীদের রক্তের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ। সেই প্রত্যাশা হবে সামনের ভিত্তিতে দেশ বাংলাদেশ হবে, সেই প্রত্যাশা অনুযায়ী, সেই জনপ্রত্যাশা অনুযায়ী, শহীদের অঙ্গীকার অনুযায়ী এই দেশ হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনদিন কোন মানুষকে গণতান্ত্রিক সংগ্রাম করতে হবে না, ভোটাধিকার আদায়ের জন্য কোনদিন রাজপথে সংগ্রাম করতে হবে না। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা বিগত 16-17 বছরে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য অবিরাম সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, এবং শেখ হাসিনা প্রমাণ করেছে সেই বাংলাদেশের পক্ষের কোন শক্তি নয়। শেখ হাসিনা কোন দেশের লোক? কে প্রমাণ করে দিয়েছে? শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে সে দেশের লোক না। আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এই দেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল বাংলাদেশে। শেষ পর্যন্ত শেখ হাসিনা মরিয়া প্রমাণ করিল তিনি ভারতের লোক। আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে, নিজেদের বিনাশের মধ্য দিয়ে প্রমাণ করিল আওয়ামী লীগ এই দেশের কোন রাজনৈতিক শক্তি ছিল না। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল? আওয়ামী লীগ ছিল একটা মাফিয়া শক্তি, আওয়ামী লীগ ছিল একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী, আওয়ামী লীগ ছিল একটি ফ্যাসিস্ট গোষ্ঠী। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয়। কখনো আওয়ামী লীগের রক্তে কোন গণতন্ত্রের লেশ মাত্র ছিল না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। সুতরাং আওয়ামী লীগ নামের কোন সংগঠন কোনদিন রাজনৈতিক সংগঠন ছিল না, ভবিষ্যতেও হবে না। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা? কোন আইনের মাধ্যমে? সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বিকজ আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী সংগঠন। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে, যদি দেশের মানুষ ভালো রাজনৈতিক আদর্শ পায় তাহলে অতীতের খারাপ রাজনৈতিক আদর্শকে পরিত্যাগ করবে। আপনারা কি সেই আদর্শের তলে থাকবেন? তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামকে স্বীকৃতি দিতে হবে। এদেশে দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফাকে প্রতিষ্ঠা করতে হবে। সেটাই হবে ভালো রাজনৈতিক আদর্শের প্রতিষ্ঠা। আপনারা কি এদেশে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে চান? তাহলে পারস্পরিক শ্রদ্ধার সাথে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই সংস্কৃতি চালু করতে হবে। সবাই এদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করবে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এটাই হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। যে রাজনৈতিক দলের বন্ধু হন, সদস্য হন, নেতা হন, প্রত্যেকের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। অন্য দলের রাজনৈতিক বন্ধুরা সমানভাবে রাজপথে এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ পাবে, কারোরই প্রতি কোনো বিদ্বেষ প্রদর্শন করা যাবে না। তাহলে পরেই আমরা রাজনীতিতে ভালো সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে পারবো। সকল ছাত্র সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে, সম্পূর্ণ থাকবে। সকল শ্রমিক সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে, রাজনৈতিক চর্চা থাকবে, সম্পর্ক থাকবে। কোন রকমের কোন ঈর্ষা, বিদ্বেষ, সংঘর্ষ, ক্লেশ
কখনো হতে পারবে না। আমাদের রাজনীতিতে আমরা বহুমতকে শ্রদ্ধা করব। আমাদের রাজনীতিতে আমরা সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক শ্রেণীর কথা বলার অধিকারকে আমরা প্রোটেকশন দেব, সংরক্ষণ করব। তাহলে পরে সুন্দর রাজনৈতিক চর্চা হবে। কথায় আছে যে আমার বিরোধিতা করবে, আমার বিরুদ্ধে বক্তব্য দেবে, তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে আমরা অবশ্যই সংরক্ষণ করব। কোনদিনই রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করতে পারবো না। এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। আর আওয়ামী লীগের সংস্কৃতি কি ছিল? তাদের বিরুদ্ধে কথা বললেই বলতো এরা রাষ্ট্রদ্রোহী। আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দিলেই বলতো একে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করো। কথা বলার অধিকার বন্ধ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছে, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদেরকে তারা এমন ভাবে তারা তাদের অধিকারকে হরণ করেছে যাতে বাংলাদেশে সাংবাদিক বলুন, কোন রকমের আলেম শ্রেণী বলুন, শিক্ষক শ্রেণী বলুন, শ্রমজীবী মানুষ বলুন, তাদের অধিকার আদায়ের জন্য তারা কোনদিন কথা বলতে পারে না। এইরকম একটা পরিস্থিতিতে সমস্ত চাকরি বৈষম্যমূলক ভাবে ছাত্রলীগের ছেলেদের মেয়েদেরকে দেওয়ার জন্য তারা যে কোটা সৃষ্টি করেছিল, তার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে আন্দোলন শুরু করে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি সক্রিয়ভাবে। আমরা তাদেরকে সামনে নিয়ে আমরা সমস্ত বাংলাদেশে গণপ্রতিরোধ গড়ে তুলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেই গণপ্রতিরোধ গণ আন্দোলনে রূপান্তরিত হলো, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তির পতন হলো। বাংলাদেশে যাতে আর কোনদিন কোন রকমের ফ্যাসিবাদের উত্থান না হয়, কোন রকমের কোন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শক্তির উত্থান না হয়, সেই জন্য আমাদেরকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশে যাতে কোনদিন ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, সেই জন্য আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করছি। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাচ্ছি। তার মধ্য দিয়ে বাংলাদেশে এমন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কোনদিন বাংলাদেশে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন হবে না, স্বৈরতান্ত্রিকতার কোন সুযোগ থাকবে না, কোন ফ্যাসিবাদের উত্থান হবে না, কোন ব্যক্তি ফ্যাসিস্টের উত্থান হবে না ইনশাআল্লাহ। আমরা 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকমের সমাজের চাহিদা অনুযায়ী জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত সংস্কার প্রস্তাব আমরা গ্রহণ করছি, সেই সমস্ত সংস্কার প্রস্তাব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেই সংসদে সমস্ত কিছু বাস্তবায়ন করা হবে। যারা বলছেন এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আইনি বৈধতা দেওয়া হবে, যারা বলছেন এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক বৈধতা কি হবে, সেজন্য আলোচনা করতে হবে। আসুন আমরা আলোচনা করতে রাজি আছি। এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যেগুলো ঐক্যমত্যের ভিত্তিতে একমত হওয়া গেছে, সেগুলোর আইনি ভিত্তি দেব, সেগুলোর সাংবিধানিক একটা স্বীকৃতি দেব, এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে, একটা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে কিভাবে সেটা বাস্তবায়ন করা যায়, সেজন্য আমরা সবাই মিলে আলোচনা করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটার সিদ্ধান্ত নেব। ইনশাআল্লাহ আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পদ্ধতিতে যে কোনো সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানাবে। ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সেই জায়গায় উপনীত হব। সেই জন্য আমরা সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক শক্তির সকল বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই দেশের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাই, এই দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করি এবং গণতান্ত্রিক ভাবে আমরা সকল কিছু সিদ্ধান্ত নেই। ইনশাআল্লাহ সেই পদ্ধতিতে আমরা কামিয়াব হব, এই দেশের গণতন্ত্র বিজয়ী হবে। আসুন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দল আমরা পরাজিত হই, এদেশের জনগণকে যেন আমরা জয়ী করি, বিজয়ী করি। আমরা সকলে পরাজিত হব, জয়ী হবে শুধু এদেশের জনগণ, জয়ী হবে এদেশের গণতন্ত্র, জয়ী হবে এদেশের গণতান্ত্রিক চর্চা, জয়ী হবে এদেশের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা। ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই চকরিয়া সম্মেলনকে যারা আয়োজন করেছেন, সফল করেছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কথা আছে, এটা সম্মেলনের প্রথম পর্ব। সম্মেলনের দ্বিতীয় পর্ব হচ্ছে কাউন্সিল অধিবেশন। কিন্তু আমি আমাদের বিশেষ অতিথি ব্যারিস্টার মীর হেলাল সাহেবের অনুমতি নিয়ে, আপনারা বসুন, অনুমতি নিয়ে একটু কারা কারা প্রার্থী নামগুলো শুনতে চাই। আপনাদের সামনে একটু নামগুলো শোনালে আপনারা খুশি হবেন। নাম আহ্বান করবো। এই সম্মেলনে চকরিয়া উপজেলার বর্তমান যে আহ্বায়ক কমিটি আছে সেটার বিলুপ্তি ঘোষণা করা হলো। নতুন ভাবে উপজেলার সভাপতি পদে কারা কারা প্রার্থী যদি নিজের জায়গায় থেকে নাম উচ্চারণ করেন তাহলে হবে। কে? মিজানুর রহমান চৌধুরী, খোকন মিয়া। 2, আগে মঞ্চের করে নেই। সভাপতি কে কে পদে পদে কে কে? আরে আগে মঞ্চের করে নেই। সভাপতি খোকন মিয়া ছাড়া আর কেউ আছে? জনাব এনামুল হক। আচ্ছা, সভাপতি আর কেউ আছে? বসেন বসেন বসেন। সভাপতি আর কেউ আছে? সভাপতি সভাপতি পদে ফখরুদ্দিন ফরাইজি। আর কেউ আছে? আর কেউ আছে? আচ্ছা, আবু তালেব চৌধুরী একজন আছে, শাহ মুশিকদার একজন আছে। আর কেউ আছে? আসার হোসেন বাবুল নিয়ে আছে। কে? আর বুলহামেজ আছে। নামগুলো লেখো, কেউ কেউ লেখো। আর কে? অধ্যাপক মঞ্জুর সাহেব আছে। আর কেউ? আচ্ছা, এবার বসতে পারেন, সব আমাদের প্রার্থীরা বসতে পারেন। সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক পদে কেউ আছে? আরে নাম প্রস্তাব করতে বলছি, স্লোগান না, স্লোগান না, নাম প্রস্তাব করতে বলছি। সাইফুল ইসলাম সাধু, ধরো এগুলো হাতে রাখো। আর কেউ? আচ্ছা, মোবারক আলী। আর কেউ? ওমর আলী। আর কেউ? আচ্ছা, ইব্রাহিম জলিল কাকন। আর কেউ আছে? আর কেউ আছে? ওরা রাখো না, রাখো। আচ্ছা, চকরিয়াতে গণতন্ত্র বেশি বিকশিত হয়েছে, আমি বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছে? আর অন্যান্য পদে প্রার্থী এখন আমরা আহ্বান করব না। বাকি প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হলে তারা বাকি পদ পদবি পূরণ করবে। আমি ব্যারিস্টার মীর হেলালের দৃষ্টি আকর্ষণ করছি, প্রার্থীদেরকে নিয়ে আপনি আলাদাভাবে বসতে পারেন। আমরা এখানে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই আশা করি যে যেভাবে এসছেন শান্তিপূর্ণভাবে সেভাবে আপনারা চলে যাবেন। আজকে আবহাওয়া অত্যন্ত ভালো ছিল, মাঝে মধ্যে শ্রাবণের বর্ষণ হয়েছে কিছু, তারপরও আপনারা কেউ নিজ নিজ আসন থেকে আপনারা কেউ নড়েননি, সেজন্য কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আজকে শান্তিপূর্ণ পরিবেশে
শান্তিপূর্ণ এবং সুন্দর আবহাওয়ায় আপনারা সবাই এখানে একত্রিত হতে পেরেছেন, আমরা সবাই একত্রিত হতে পেরেছি। মুক্ত পরিবেশে গণতন্ত্রের এই জয়যাত্রা অব্যাহত থাকুক ইনশাআল্লাহ। খুদা হাফেজ, খুদা হাফেজ। দ্বিতীয় অধিবেশন কোথায় কিভাবে হবে সেটা ব্যারিস্টার মীর হেলাল আপনাদের সামনে প্রকাশ করবে। আগে প্রার্থীদেরকে নিয়ে সংক্ষিপ্তভাবে আলাপ করব। যারা প্রার্থী হয়েছেন তারা দয়া করে কলেজের একটা রুমে আসেন। শুধু প্রার্থীর বাইরে কেউ দয়া করে আসবেন না। মন্ত্রী সাহেব অনুরোধ করেছেন যারা প্রার্থী হয়েছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কলেজের একটা রুমে আসেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।